শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আগামী মাসের নভেম্বরের 5 তারিখে আমাদের মান্থলি টেস্ট শুরু হচ্ছে। পঞ্চম মান্থলি টেস্ট আমাদের শুরু হচ্ছে। ইতিমধ্যে তোমরা অনেকগুলো ক্লাস করে এসেছো, তোমাদের সিলেবাসটা কি তোমরা তাও জানো ইতিমধ্যে। তবু আমরা আপডেট দিয়ে দিব আমাদের সিলেবাসে কী কী থাকছে। আমরা যতটুকু পড়িয়েছি অনলাইন ক্লাসে, আশা করি তার উপর ভিত্তি করে তোমরা সবাই পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবে। আজকে আমার এই ক্লাসে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে অপবর্তন। বিগত ক্লাসগুলোতে আমি ইয়ংয়ের দ্বিচির পড়িয়েছিলাম। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা সম্পর্কে আমি পরীক্ষাটাও বর্ণনা করেছি, ম্যাথমেটিক্যাল ট্রাম বর্ণনা করেছি, অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি, সলভ করে দিয়েছি। এই এখন যে মেইন টপিক সেটা হচ্ছে অপবর্তন, অর্থাৎ যেটাকে বলা হয় ডিফ্র্যাকশনটা নিয়ে পড়াবো। তারপর হচ্ছে অপবর্তনের গ্র্যাটিংটা নিয়ে পড়াবো, ডিফ্র্যাকশন গ্র্যাটিং। তারপর হচ্ছে অপবর্তনের সাহায্যে কীভাবে গ্র্যাটিংয়ের সাহায্যে কীভাবে অপবর্তনটা হয় সেটা বলবো। এই বেসিক ধারণাগুলো দিব এবং তার প্রেক্ষিতে আমি কিছু ম্যাথমেটিক্যাল টার্ম তোমাদেরকে করাবো, ঠিক আছে? এই দুটো টপিক থেকে বেশিরভাগ কোয়েশ্চেন চলে আসে। আর বাকি যে জ্ঞানমূলক কোয়েশ্চেন, অনুধাবনমূলক কোয়েশ্চেন আছে প্রতিবার আমি দিয়ে দিই, সেভাবেই আমি তোমাদেরকে জ্ঞানমূলক কোয়েশ্চেন, অনুধাবন কোয়েশ্চেন এবং কিছু সৃজনশীল প্রশ্ন আপলোড দিয়ে দিই। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। হ্যাঁ, দেখো আমি প্রথম স্লাইডে রেখেছি অপবর্তনটা কি। অপবর্তনটা হচ্ছে কোনো প্রতিভাবন্ধকে ধার ঘেঁষে বা সরু চিরের মধ্যে দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাটাই হচ্ছে আলোর অপবর্তন। এই যে জ্যামিতিক ছায়া অঞ্চল বলেছে, আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো যে এই অপবর্তনটার দুটো শ্রেণী বিভাগ আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রানেল শ্রেণীর অপবর্তন আর একটা হচ্ছে ফ্রানহার শ্রেণীর অপবর্তন। আচ্ছা, এই অপবর্তনটা আসলে কি জিনিস একটু ডিটেলসে দেখার জন্য আমি নেক্সট স্লাইডে যাই। দেখো, একটা ডিফ্রাকশন প্যাটার্ন রেখেছি। প্যাটার্নটাতে একটা লেজার রশ্মি দেখছো, এখানে দেখতে পাচ্ছ লেজার রশ্মিটা, লেজার রশ্মি, এটা হচ্ছে লেজার রশ্মি থেকে একটা আলো হচ্ছে যেটা গ্রেটিং হয়ে এখানে একটা হালকা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, সরু চিরের মধ্যে দিয়ে যাওয়ার ফলে সে অনেকগুলো রে ফেলছে, যে রেটার কারণে কোথাও আমার ম্যাক্সিমাম আলো দেখা যাচ্ছে, কোথাও মিনিমাম আলো দেখা যাচ্ছে। যখন আমার 0 পয়েন্টে থাকবে তখন আমার মিনিমাম তীব্রতাটা বেশি হবে। ওকে, তাহলে আমি দেখছি যে লেজার লাইট থেকে যখন আমি ফেলছি আলোটা, যখন আমার লেজার লাইট থেকে সরু চিরের উপর পড়ছে, সরু চির থেকে আমার আলোগুলো ডিফারেন্ট পথে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে জিনিসটা বলছিলাম যে জ্যামিতিক ছায়া অঞ্চল, তাহলে এই সরু চির যেটা আছে, সরু চিরটা এই প্যাটার্ন থেকে শুরু করে এই প্যাটার্ন পর্যন্ত এই জায়গায় অন্ধকার থাকার কথা ছিল। অন্ধকার থাকার কথা ছিল, এটা অনুসারে ধরি, এই চিরটা যতটুকু তার অনুসারে ধরি, এই জায়গাটা অন্ধকার থাকার কথা ছিল। কিন্তু দেখা যায় আমরা কারণ অন্ধকার থাকাটা আলো সরল পথে ছিল। আলোকরশ্মির পথে কোনো অস্বচ্ছ বস্তু যখন স্থাপন করা হয়, অর্থাৎ অস্বচ্ছ বস্তু কি, এখানে এই সরু চিরটা হচ্ছে অস্বচ্ছ বস্তু স্থাপন করলে ওই বস্তুর কি হয় না, একটা ছায়া তৈরি হয়, ওই বরাবর একটা ছায়া তৈরি হয়। এটাতে আলোর সরলরেখার গতি কি হয়, একটু বিঘ্ন ঘটে, যেটা হয় বিঘ্ন ঘটে। আলোকরশ্মির পথে কোনো, অর্থাৎ আমি এটা বলতে পারি যে আলোকরশ্মির পথে কোনো তীক্ষ্ণ ধার বিশিষ্ট কোনো অস্বচ্ছ বস্তু যদি স্থাপন করি, তাহলে বস্তুর যে ছায়া সৃষ্টি হয় তা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আলোর সরল রেখার গতির নিয়ম অনুযায়ী যে রূপছায়াটা হওয়া কথা সেই রূপছায়াটা কিন্তু হয় না। দেখা যায় কি, ছায়ার সীমারেখার ভিতরেও কিছুটা আলো তীব্রতা কি হয়, আলো তীব্রতা থাকে, যা দ্রুত হ্রাস পেয়ে শূন্য হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ
আলো এমন অঞ্চলে ছড়িয়ে পড়ে যে অঞ্চলে শুধু সরলরেখায় গমন করলে অন্ধকার থাকার কথা। মানে অর্থাৎ যদি আমি এখানে যদি সরলরেখায় বলি, যদি আমার এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা ধরি, এই জায়গাটা ধরি, তাহলে এখানের উপরে নিচেও কিছু অংশ আলোকিত হয় এবং নিচের উপরে কিছু অংশ আলোকিত হয়। অর্থাৎ আলো সরলরেখা হলে এই জায়গাগুলো অফ থাকার কথা, অন্ধকার থাকার কথা, কিন্তু এখানেও আলো ছড়িয়ে পড়ে। এর থেকে বোঝা যাচ্ছে কি জানো, কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো সরল পথে না চলে কিছুটা বেঁকে যায় এবং আলো জ্যামিতিক ছায়া অঞ্চলের সামনে ভিতর পর্যন্ত প্রবেশ করে। এই ঘটনাটার জন্যই অ্যাকচুয়ালি আলোর অপবর্তন ঘটে। অর্থাৎ এক কথায় যদি আমি বলতে যাই, আমার কথাগুলো যেগুলো বললাম এগুলো একটু মিলাও। যখন আলোটা পড়লো আমার এখানে, লেজার লাইটটা চিরের মধ্যে পড়ে, একটু সরু চির বা একটা স্লিটের মধ্যে পড়ে সরু চিরের মধ্যে দিয়ে গেল, সেটা এখন একটা কি করলো, এই জায়গাটা আমার অন্ধকারটা থাকার কথা, তাহলে এর ধার ঘেঁষে আলো কি করে, আলো যায়। কিন্তু আলোর যাওয়ার কথা কি, আলোর যাওয়ার কথা হচ্ছে সরল পথে, কিন্তু সেই সরল পথে না যে তখন কি করে, ধার ঘেঁষে আশেপাশে চলে যায়। কিন্তু কিছুটা আলো, কিন্তু আমি বলেছি কি যে আমার আলোর গতির অনুযায়ী আমার কি হবে, যে জায়গাটা ছায়া পড়ছে সেই জায়গাটা অন্ধকার থাকার কথা, সেখানে আলো যাওয়া, কিন্তু কিছুটা আলো এর মধ্যে প্রবেশ করে। এখানে দেখো থার্ড ম্যাক্সিমাম, সেকেন্ড ম্যাক্সিমাম, ফার্স্ট ম্যাক্সিমাম, 0 অর্থাৎ সেন্টার ম্যাক্সিমাম দিয়েছি আমি। অর্থাৎ আলো যখন আমার সমান দূরত্বে এসে পড়ে তখন 0, এখানে সেন্টার ম্যাক্সিমাম বলে, এখানে আলোর তীব্রতাটা বেশি হয়। এখানে এটা ফার্স্ট ম্যাক্সিমাম যেখানে আরেকটু বেশি হয়, সেকেন্ড ম্যাক্সিমাম যেখানে আবার মাঝখানে এটা অন্ধকার পর্যায়ে, আবার দ্বিতীয় তীব্র পর্যায়ে থাকে, আবার দ্বিতীয়র পরে হচ্ছে একটা অন্ধকার পর্যায়ে থাকবে, আবার থার্ড ম্যাক্সিমাম তৃতীয় আলোক পর্যায়ে থাকবে, এইভাবেই চলতে থাকে। অর্থাৎ আলোর অপবর্তনটা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চিরের মধ্যে দিয়ে যাওয়ার সময় যাদের ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাটা, অর্থাৎ আলো সরল পথে যাওয়ার কথা ছিল, সরল পথে যাওয়ার কথা ছিল, সেটা সরল পথে না গিয়ে যখন আলো বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার ঘটনাটাই হচ্ছে আলো অপবর্তন। আচ্ছা, আলোর দু ধরনের অপবর্তনের কথা বলেছি আমি, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন এবং ফ্রনহাস শ্রেণীর অপবর্তন, যে কথাটা আমি বলেছি। ফার্স্টে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন নিয়ে একটু বলছি। ফ্রেনেল শ্রেণীর অপবর্তনটা কি দেখো, যে সকল অপবর্তনের ক্ষেত্রে চির থেকে আলোকউৎস ও পর্দার উভয়ের দূরত্ব সসীম দূরত্বে অবস্থান করে তাকে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন বলে। অর্থাৎ এই অপবর্তনগুলোর ক্ষেত্রে কি হয় জানো, চির থেকে, অর্থাৎ কিছুক্ষণ আগে একটা স্লাইড দেখিয়েছি না, চির থেকে দেখো একটু চির থেকে, এটা যদি এই যে এখানে আমি একটা চির দেখে, চির থেকে আলোকউৎস এবং পর্দার দূরত্ব উভয়ে সসীম দূরত্ব অবস্থা, একটা ফাইনাইট লেভেলে আছে, ঠিক আছে। তখন এটাকে আমি বলবো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। এটা কিভাবে হয়, সুইয়ের পিছনে একটা ছিদ্র আছে না, ওটা চির হিসেবে গণ্য করতে পারি আমরা। সুইয়ের মধ্যে হতে পারে সরু তার, যেখানে আমরা গলীয় তরঙ্গমুখীর আপতন ফেলে সেটা ঘটাতে পারে, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনটা ঘটাতে পারে। বেসিক্যালি এই অপবর্তনটা হয় কিসের উপর ভিত্তি করে জানো, হাইগেনের নীতির উপর ভিত্তি করে। এখন তোমাদেরকে যেটা বলেছিলাম, হাইগেনের নীতিটা তোমরা পড়ে নেওয়ার কথা বলেছিলাম আমি। হাইগেনের নীতিটা একটু বলি আমি, একটু মনোযোগ দিয়ে শোনো। হাইগেনের নীতিটা হচ্ছে, কোনো তরঙ্গমুখীর প্রতিটি বিন্দু একটি অনুতরঙ্গ মানে কি জানো, এটাকে গৌণ তরঙ্গ হিসেবে বলতে পারি, গৌণ তরঙ্গের উৎস হিসেবে বিবেচনা হয়। অর্থাৎ কি, কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য করা হয় বা বিবেচনা করা হয়। ওই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে যে গৌণ তরঙ্গগুলো আমি বিবেচনা করছি, হ্যাঁ, সেগুলো কি হয়, মূল তরঙ্গ যেটা আছে তার সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। যে কোনো মুহূর্তে ওই অনুতরঙ্গগুলো স্পর্শ করে যেই সাধারণ স্পর্শক তল পাওয়া যায় তাকে ওই সময়ে নতুন তরঙ্গের মুখের অবস্থান
নির্দেশ করবে। অর্থাৎ কি সেটা হচ্ছে মানে যে কোনো একটা টাইমে আমি যখন ওই অনুতরঙ্গ যেগুলোকে গৌণ তরঙ্গগুলো হিসাব করছি, আমি গৌণ তরঙ্গগুলোকে স্পর্শ করে আমি একটা স্পর্শক আঁকলাম। স্পর্শক তল আঁকার সময় যে স্পর্শক প্রতিটা টাচ করে আসছে না, স্পর্শক তল বলে এটাকে। স্পর্শক তল আঁকার ফলে তাই ওই সময়ে নতুন মুখের অবস্থা ওইটা কি করে, যখন আমি স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তলটা পাওয়া যাবে, মানে যেটা আমি আঁকলাম, যেটা পাওয়া গেল আমি, ওইটাই হচ্ছে ওই সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থানে যাওয়া। অর্থাৎ আমার তরঙ্গটা এখন ওই অবস্থানে আছে। এটাই হচ্ছে হাইগেনের নীতি। এই হাইগেনের নীতির ওপর বেস করে আমাদের অপবর্তনটা হয়ে থাকে। আমি হাইগেনের নীতিটা বলেছি তোমাদেরকে, হাইগেনের চিত্রটা দিয়ে আরেকটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। সেকেন্ডটা দেখো, আমি ফ্রন্টহাস শ্রেণীর অপবর্তন রেখেছি। যে সকল অপবর্তনের ক্ষেত্রে চির থেকে আলোকউৎস পর্দা উভয়ের অসীম দূরত্বে অবস্থান করে, ওটা ছিল একটা ফাইনাইট লেভেলে, এটা ফাইনাইট লেভেলে থাকে না, ঠিক আছে, অসীম দূরত্বে অবস্থান করে, তাকে ফ্র্যানেল শ্রেণীর অপবর্তন বলা হয়। এটা কি হয়, কোথা থেকে পাবো, একক চির দ্বিচির অপবর্তন গ্রেটিং থেকে আমি ফ্রন্টহাস শ্রেণীর অপবর্তনটা পাবো, ঠিক আছে। ওকে, একটু তারপর নেক্সট স্লাইডে যাই আমরা। এই অপবর্তনের উপর তোমাদের অপবর্তন গ্রেটিং আছে, আমি গ্রেটিং নিয়ে আলোচনা করব একটু, যেহেতু তোমাদের 5 তারিখে একটা পরীক্ষা আছে। আমি অপবর্তন ধ্রুবকটা একটু বলে দিব। এই অপবর্তন গ্রেটিং অপবর্তন ধ্রুবকের উপর তোমাদের কিছু ম্যাথ আছে, সেটা আমি তোমাদেরকে বোর্ডে দেখাবো। ওকে, চলো নেক্সট স্লাইডে দেখো। এবার দেখেছি অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং জিনিসটা কি দেখো, পরস্পরের থেকে সমান দূরত্বে অবস্থিত ও সমান বিস্তার বিশিষ্ট অসংখ্য স্লিটের সমন্বয়ে গঠিত যে ব্যবস্থার সাহায্যে প্রায় সাদৃশ্য অপবর্তন নকশা সৃষ্টি করা যায় তাকে আমরা কি বলি, অপবর্তন গ্রেটিং। এটাকে আমরা কি বলতে পারি, ঝাঁঝরিও বলতে পারি। এটা আরেক নাম ঝাঁঝরিও হয়। অর্থাৎ কি, পরস্পর থেকে সমান দূরত্ব, একটা অপর থেকে সমান দূরত্বে অবস্থা এবং যাদের বিস্তার অর্থাৎ প্রস্থটা সমান, এরকম অসংখ্য স্লিটের সমন্বয় আমরা একটা ব্যবস্থা গঠন করব, মানে একটা প্যাটার্ন তৈরি করব, যেটার সাহায্যে সাদৃশ্য অপবর্তন হয়, সেম টাইপের অপবর্তন নকশা আমরা সৃষ্টি করতে পারবো। এটা হচ্ছে অপবর্তন গ্রেটিং। তারপরে দেখো গ্রেটিং ধ্রুবকটা কি। গ্রেটিং এর একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে। অর্থাৎ গ্রেটিং যেখান থেকে শুরু হচ্ছে, এর একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক। চিরটা হয় প্রত্যেকটা চিরটা তৈরি করা হয় কিভাবে, গ্রেটিং ধ্রুবকের চিরটা আমি একটু বলি। যে গ্রেটিং এর নির্মাণ প্রণালীটা হলো অ্যাকচুয়ালি একটি সূচালো হীরক দ্বারা কাঁচ পাতে দাগ কাটা হয়। এই দাগগুলো অর্থাৎ যে গ্রেটিংটা তৈরি করবে, অ্যাকচুয়ালি দাগগুলো হবে সমান ব্যবধানে অবস্থিত এবং এরা পরস্পর সমান্তরাল হবে। এইভাবে এই পাতের উপর এভাবে হীরক দ্বারা টেনে গ্রেটিংটা তৈরি করা হয়, ঠিক আছে। এখানে এই মানে যে সকল গ্রেটিং ব্যবহার করি আমরা, তাদের প্রতি সেন্টিমিটারে প্রায় 10,000 পর্যন্ত দাগ কাটা থাকে। তাহলে এক একটি চিরের প্রস্থ কত হয়, এক একটি চিরের প্রস্থ কত হচ্ছে 10,000, অর্থাৎ 10⁴ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, আর এই যে বললাম গ্রেটিং ধ্রুবক, ওরই একটি কনস্ট্যান্ট মান আছে। এই গ্রেটিং ধ্রুবকটা হচ্ছে একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বটাকে আমরা গ্রেটিং ধ্রুবক বলি। অর্থাৎ হচ্ছে একটি চির অর্থাৎ স্বচ্ছ যে অংশটা থাকে এবং একটি রেখা যেটা অস্বচ্ছ অংশের দূরত্বটা পর্যন্ত, একটা স্বচ্ছ অংশ এবং একটি রেখা যেটা বোঝাচ্ছি আমরা একটা অস্বচ্ছ অংশের দূরত্বটাই হচ্ছে গ্রেটিং ধ্রুবক। ওখানে প্রতিটা চির, যে চিরগুলো আছে প্রতিটা চিরের প্রস্থকে ধরি আমরা এ, প্রতিটা রেখা যেগুলো টানছি রেখার প্রস্থকে ধরি আমরা বি, গ্রেটিং ধ্রুবকটাকে আমরা ডি দ্বারা ডিনোট করি, ডি ইকুয়াল টু এ প্লাস ভি, ঠিক আছে। গ্রেটিংয়ের প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা এন হলে আমরা লিখতে পারি কি, এন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ডি। ডি এর মান কত পেয়েছি, এফ প্লাস বি, অর্থাৎ লিখতে পারি এন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ প্লাস ভি।
ঠিক আছে। অর্থাৎ কিসের জন্য আমি এই জিনিসগুলো পড়াচ্ছি? এই জিনিসগুলো পড়ানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা যখন গ্রেটিংয়ের ম্যাথমেটিক্যাল টার্ম করব, আমার এই সূত্রটা অবভিয়াসলি লাগবে। অর্থাৎ n ইকুয়াল টু কোনো সময় 1/d বসাতে হবে, আবার n ইকুয়াল টু কোনো সময় 1/a + b বসাতে হবে। আবার ম্যাথমেটিক্যাল টার্মে আমাকে প্রস্থ বের করতে দিতে পারে, রেখার প্রস্থ বের করতে দিতে পারে, চিরের প্রস্থ বের করতে দিতে পারে, বা গ্রেটিং ধ্রুবকটা কত বের করতে দিতে পারে। এইগুলো সবগুলোর জন্য আমাকে এই জিনিসটা দরকার হয়। আচ্ছা, ওকে, আমরা নেক্সট ইয়েটাতে যাই। নেক্সট ইয়েটাতে দেখো গ্রেটিং দ্বারা অপবর্তন যেটা বোঝাচ্ছি, আমরা গ্রেটিং দ্বারা অপবর্তন যেটা বোঝাচ্ছি এটা একটু দেখো তোমরা কিভাবে করছি আমি গ্রেটিং দ্বারা অপবর্তনটা। এখানে দেখো একটা চিত্র রেখেছি আমি, চিত্রটা একটু একটু করে দেখো চিত্রটা কি হচ্ছে। হ্যাঁ, ওকে, গ্রেটিং দ্বারা আমি একটা কিভাবে গ্রেটিং তৈরি করে একটা অপবর্তন আমি আমার পর্দায় ফেলছি সেটা এখন একটু বর্ণনা করছি। দেখো এখানে আমি কতগুলো সমান্তরাল আলোকউৎস নিলাম, সমান্তরাল আলোকউৎস নিলাম। ধরো এই যে আলোকউৎস থেকে আমার এক বন্যী আলো যাচ্ছে, প্রতিটা চিরের প্রস্থ হচ্ছে a, রেখার প্রস্থকে দিলাম আমি b, তার থেকে আমার এই যে সূক্ষ্ম সূক্ষ্ম চির a এর এখানে একটা চির, b এর এখানে একটা চির, c এর এখানে একটা চির, d এর এখানে একটা চির, প্রতিটা চিরের একটা সূক্ষ্ম সূক্ষ্ম আছে। তাহলে আমি যদি বলি a b c d e f, একটা হচ্ছে কি অপবর্তন গ্রেটিং। এই গ্রেটিংটা কি আমি মনে করি এটাকে কাগজের উপর রাখলাম, তা কাগজের উপর কীভাবে আছে? অবিলম্বভাবে সেট আছে। এটা একটা কাগজের উপর অবিলম্বভাবে সেট আছে। এর প্রতিটা চিরের প্রস্থ ধরলাম কত? a, এবং প্রতিটা চিরের রেখা যেটা বলছি রেখা দাগ টানলাম, ওই রেখাগুলোর প্রস্থ ধরলাম কত? v। সুতরাং আমি তাহলে গ্রেটিং ধ্রুবকটা কি লিখতে পারি? ওখানে আমি বলেছিলাম একটু করে d ইকুয়াল টু a + v। এখন এই গ্রেটিংটার উপর এই গ্রেটিং আছে তো, গ্রেটিংয়ের উপর এক বন্যী আলোকগুচ্ছ সমান্তরাল যারা হবে সমান্তরাল, এক বন্যী সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলো। অর্থাৎ কোনগুলো? অর্থাৎ হচ্ছে এই জিনিসগুলো। এই গ্রেটিংটার উপর এই যে এগুলো সরু চির দিলাম না, সরু চির দিয়ে গ্রেটিং তৈরি করলাম না, তার উপর এক বন্যী আলোক রশ্মিগুচ্ছ যারা পরস্পর সমান্তরাল তারা আপতিত হলো। আপতিত হওয়ার ফলে বেশিরভাগ আলো কোনরূপ কি হয়? অপতিত না হয়ে কি হয়? সরাসরি চলে যায় বেশিরভাগ আলো। এবং কিছু আলো আছে এবং কিছু আলো যাবে যারা বেঁকে যাবে, যার উত্তর লেন্সের পর্দা, এটাকে যদি আমি পর্দা বলি পি, এটা টোটালটাকে আমি পর্দা বললাম, p2টাকে আমি পর্দা বললাম, ঠিক আছে? পর্দার উপর পড়বে, পড়ে কোথায় কেন্দ্রীভূত হবে? ওতে কেন্দ্রীভূত হবে। কোনটা কেন্দ্রীভূত হচ্ছে? কোনটা? যে আলোটা সোজা পথে গেছে সেটা, অর্থাৎ আমরা আলোর ধর্ম কি? সে সোজা পথে চলবে। তাহলে মেজরিটি অফ লাইট কি করবে? এখান থেকে সোজা পথে চলে যাবে। কোথায় যাবে? পর্দার উপর যাবে, যেটা সেন্টারে গিয়ে ওরা কি হবে? কেন্দ্রীভূত হবে, ঠিক আছে? ওটাতে এসে পড়বে। হ্যাঁ, ফলে ও বিন্দুটা কি দেখাবে? আমার এই ও বিন্দুটা যথেষ্ট উজ্জ্বল দেখাবে, এবং এটি হবে কি? আমার কেন্দ্রীয় চরম বিন্দু। কিছুক্ষণ আগেই বলেছিলাম আমি স্লাইডে, এটা কেন্দ্রীয় চরম বিন্দু। হ্যাঁ, এখন গ্রেটিংয়ের চিরগুলো খুব ছোট হয়। দেখো এই চিরগুলো না খুব ছোট হয়, অতিক্রম করার সময় কিছু আলো কী হয়? সোজা যায় না, এই যে মানে বেঁকে যায়, এই যে বেঁকে যাচ্ছে, এই যে বেঁকে যাচ্ছে, ওই পাশে বেঁকে যাচ্ছে, ওই পাশে বেঁকে যাচ্ছে, ওই পাশে বেঁকে যাচ্ছে, এবং বিভিন্ন দিকে গমন করছে, ঠিক আছে? ধরি আমি একটা কথা ধরলাম যে চিটা কোণে বেঁকে যাচ্ছে, ঠিক আছে? চিটা কোণে বেঁকে গেলে যে আলোগুলো অপবর্তিত হচ্ছে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোথায় যাবে? তারা আবার কোথায় পড়ছে? উত্তর লেন্সটাতে পড়ছে। উত্তর লেন্সটাতে পড়ে তারা কোথায় মিলিত হচ্ছে? p1 বিন্দুতে মিলিত হচ্ছে। এই p বিন্দুটা চরম হবে না অবম হবে তা নির্ভর করবে কিসের উপর? এই তরঙ্গ যেগুলো যাচ্ছে, ঠিক আছে, তার পথ পার্থক্যের উপর। তার পথ পার্থক্যের উপর। অর্থাৎ আমি কি বলছি? একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যখন গ্রেটিংয়ের উপর পড়ে, কি মেজরিটি অফ দ্য লাইট সেখানে কি করে? সোজা পথে চলে যায়। যেহেতু আলোর ধর্ম হচ্ছে সোজা পথে যাওয়া, তাহলে সেরা সোজা পথে এসে কি করে? ওতে
কি হয়, কেন্দ্রীভূত হয়। ঠিক আছে, এইখানে তখন কি হবে, আলোর উজ্জ্বলতা বেশি দেখাবে। বাকি অনেকগুলো লাইট দেখো বেঁকে যাচ্ছে, বিভিন্ন পথ দিয়ে গমন করছে, এ দিয়ে গমন করছে, বি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে, বেঁকে বেঁকে যাচ্ছে। আর এখানে এই জিনিসটা একটু বলে রাখি, এটা হচ্ছে উত্তর লেন্স। লাইট যেগুলো পড়বে গ্রেটিং থেকে এসে সে উত্তর লেন্সে পড়ে সেই আলোক রশ্মিগুলো একটা জায়গায় মিলিত হবে। তাহলে যে বেঁকে যাওয়া লাইটগুলো পড়ছে তা উত্তর লেন্সের মাধ্যমে কোথায় মিলিত হয়েছে, P1 বিন্দুতে মিলিত হবে। এই P1 বিন্দুটা অর্থাৎ P1 বিন্দুটা উজ্জ্বল হবে না অনুজ্জ্বল হবে, যেটাকে আমরা গ্রেটিংয়ের ক্ষেত্রে বলি চরম হবে না অবম হবে, সেইটা কিসের উপর নির্ভর করবে, সেটা নির্ভর করবে এই রেখাগুলো, এই যে আলোক রশ্মিগুলো আপতিত হলো তার পথ পার্থক্যের উপর। হ্যাঁ, তাহলে যদি আমি ধরতে পারি তো এ এবং সি দুইটা অনুরূপ বিন্দু হয়, যেহেতু দুইটাই থিটা কোণে আছে। হ্যাঁ, তাহলে নির্গত গৌণ তরঙ্গের পথ পার্থক্য যদি আমি হিসাব করি, তাহলে এই যে এখানে একটা ছোট্ট জায়গা দেখছো, এই যে এই জায়গাটা, ছোট্ট জায়গাটা আছে, সেখানে আমি সাইনটিটা তাহলে কি বসাতে পারি, এসি সাইনটিটা, ওই যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ডিভাইডেড বাই করে করতে পারি সাইনটিটার মান, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ যেভাবে করা হয়। তখন এ প্লাস বি যদি আমি এখানে বসাই, চিরের প্রস্থ এবং রেখার প্রস্থগুলো যদি বসাই, এ প্লাস বিটা যদি বসাই, তাহলে এ প্লাস বিটার মান হচ্ছে, এসি এর মান হবে এ প্লাস বি ডিভাইড বি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে ডি সাইন থিটা। আচ্ছা, তাহলে এখন এটা বোঝা গেল তো ফিগারটা, এভাবে করে বসালে আমরা কি পাই, ডি সাইন থিটা। এখন আমরা এখানে এই জায়গার ক্যালকুলেশনটা করে আমরা চরম এবং অবমের শর্তগুলো পাবো। আর একটু দেখে নিই, অর্থাৎ কী ঘটনাটা ঘটছে, অসংখ্য চিত্ত, অসংখ্য সমপ্রস্থ সম্পন্ন অসংখ্য চূড় বসানো হয়েছে, অসংখ্য আলোক রশ্মিগুচ্ছ এখানে আসছে, যেগুলো সবগুলোই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। যখন পাসিং হচ্ছে তারা কি করছে, সেন্টারে যাচ্ছে, মাঝখানেগুলো সেন্টারে যাবে, আবার প্রত্যেকটা থেকে দেখো এই চির থেকেও বের হয়েছে, সে সেন্টারে গেছে এবং তার বাকি আলোগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। এইখান থেকেও দেখো সে তার একটা আলো সেন্টারে গেছে এবং বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। এইটাতেও দেখো হচ্ছে একই ঘটনা ঘটেছে, নিচেরটাতেও একই ঘটনা ঘটেছে। অর্থাৎ যখন আমি অনেকগুলো সমপ্রস্থ বিশিষ্ট চির নিব, অর্থাৎ সমপ্রস্থ বিশিষ্ট পরস্পরের সাথে সমান দূরত্ব করে আমি চিরগুলো বসাবো, তার উপর যদি একবর্ণী আলোকরশ্মি গুচ্ছ আমি ফেলি, তাহলে সেখান থেকে আমি যে বর্ণালীগুলো পাচ্ছি, কীভাবে দেখো, আলো ধর্ম অনুসারে কিছু আলো মাঝখানে যাবে, কিছু আলো বেঁকে যাবে, যার ফলে আমরা বিভিন্ন কালার পাচ্ছি। হয়তো কোনো জায়গায় উজ্জ্বল পাবো, কোনো জায়গায় অনুজ্জ্বল পাবো। এটা ফেলার পর আমার স্ক্রিনে ফেলার পর দেখো, স্ক্রিনে ফেলার পর আমি কোনো জায়গায় উজ্জ্বল পেলাম, আবার কোনো জায়গায় অনুজ্জ্বল পেলাম। এটা হচ্ছে সেন্টারিংয়ের বিষয়। আবার কোনো জায়গায় উজ্জ্বল পেলাম। ঠিক আছে, এইভাবে অর্থাৎ ঘটনাটা ঘটছে। তাহলে আসো এখন চরম এবং অবমের শর্তটা কি, গাণিতিক হিসাবের সাহায্যে চরম এবং অবমের শর্ত যেগুলো পেলাম, ওই যে পেলাম আমরা এখন দূরত্বটা হিসাব করে এসির মধ্যে লম্ব ডিভাইড বা অতিভুজ হিসাব করে ডি সাইন থিটা। চরমের শর্ত হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, যেটা ইয়াংয়ের দ্বিচিরা আমরা করেছি, এবং অবমের শর্ত হচ্ছে ডি সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2। আমি এখানে একটা কথা লিখে দিয়েছি, n ইকুয়াল টু 0, 1, 2 বসালে কেন্দ্রীয় চরম বিন্দুগুলোর দুপাশের অপর চরম বিন্দুগুলোর অবস্থান পাওয়া যায়। অর্থাৎ যখন আমরা n এর মানগুলো বসাবো, যে মানগুলো দিয়েছি এভাবে করে, তখন আমাদের কেন্দ্রীয় চরম যেটা ছিল, দেখো যদি আমি এখানে একটু ধরি, কেন্দ্রীয় চরম ধরাও মাঝখানে আছে, বা কেন্দ্রীয় চরম অপর যে পাশে যে চরমগুলো আছে, চরম বিন্দুগুলো, অপর চরম বিন্দুগুলোর অবস্থান পাওয়া যাবে। অর্থাৎ কি, চরমের শর্ত হচ্ছে কি ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, অবয় শর্ত হচ্ছে কি ডি সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2। অর্থাৎ এভাবে বসালে কেন্দ্রীয় চরম বিন্দুর দুপাশে অপর চরম বিন্দুগুলোর অবস্থান আমরা পাবো। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন কি করলাম, অপবর্তন পড়লাম, গ্রেটিং পড়লাম, গ্রেটিং ধ্রুবকটা কি পড়লাম, গ্রেটিংয়ের সাহায্যে একটা যে অপবর্তন হয় সেটাও দেখলাম। ঠিক আছে, আমি স্লাইডে তোমাদেরকে এই টপিকের উপর একটা ম্যাথ দেখাচ্ছি, একটা বা দুটো ম্যাথ দেখাবো, সময়ের করে আমার হাতে যতটুকু সময় থাকবে তার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটু ম্যাথ দেখাবো। এই টপিকটা ইয়ংয়ের দ্বিচির এবং অপবর্তন, এই টপিকগুলো খুব ভালোভাবে পড়বে। এখান থেকে বেসিক্যালি ভৌত আলোক বিজ্ঞানের অঙ্কগুলো হয়ে থাকে। আবার এখানে মাঝে মাঝে অপবর্তন এবং ইয়ংয়ের দ্বিচির কিন্তু একসাথে কম্বাইন করেও অঙ্ক দেওয়া হয়। আচ্ছা, এখানে একটা বেসিক্যালি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে ব্যতিচার এবং অপবর্তনের পার্থক্যগুলো কী। ব্যতিচার এবং অপবর্তন আমি একটু
বলে রাখি, ব্যতিচার হলো একই উৎস থেকে নির্গত দুটি সুসংগত তরঙ্গমুখ থেকে প্রাপ্ত তরঙ্গের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। ঠিক আছে। আর অপবর্তন হলো তরঙ্গমুখটা একই থাকবে কিন্তু বিভিন্ন অংশ থেকে নির্গত হবে, যেটা গৌণ তরঙ্গ হিসেবে পাবো, এবং ওগুলো উপরিপাতনের ফলে অপবর্তনটা সৃষ্টি হয়। তারপর দেখো, এই যে একটু বলি, একটু চিত্রটা দেখালে ভালো বুঝবে। ব্যতিচারের সৃষ্ট ডোরাগুলো প্রস্থ সমান নাও হতে পারে, কিন্তু এখানে অপবর্তনের ক্ষেত্রে অপবর্তনের সৃষ্ট ডোরাগুলো সবসময় সমান হয় না। ওটা কিছুটা সমান হওয়া, ব্যতিচারের ক্ষেত্রে কিছুটা সমান হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অপবর্তনে সমান হয় না। ব্যতিচারের সৃষ্ট অন্ধকার ডোরাগুলো কোনো আলো থাকে না, কিন্তু এই অপবর্তনের ক্ষেত্রে অন্ধকার ডোরাগুলোর মাঝখানেও কিছুটা আলো যায়। তারপর হচ্ছে ব্যতিচার সৃষ্ট সকল উজ্জ্বল ডোরার তীব্রতা উজ্জ্বল সমান হয়, অর্থাৎ এটা যেভাবে উজ্জ্বল ওটাও একইভাবে হয় আর ব্যতিচারের ক্ষেত্রে। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে ও যেরকম হয়েছে সে যে একই উজ্জ্বলতা দেখাবে বা নিচেরটা এবং উপরেরটা একই উজ্জ্বলতা দেখাবে, সেটা কিন্তু নয়, একই উজ্জ্বলতা হয় না, অর্থাৎ তীব্রতাটা সমান হয় না। চলো একটু তাহলে আমরা একটু বোর্ডে যেয়ে আমরা অপবর্তনের কয়েকটা অঙ্ক দেখি। ঠিক আছে। যেহেতু তোমাদের 5 তারিখ পরীক্ষা আছে, আমার তোমাদেরকে যতটুকু পারলাম এতটুকুতে আশা করি তোমরা তোমাদের পরীক্ষার আনসারগুলো করতে পারবে। ঠিক আছে। চলো তাহলে আমরা একটু বোর্ডে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি একটা বোর্ডে তোমাদেরকে অপবর্তনের উপর একটা ম্যাথমেটিক্যাল ড্রাম করাবো এখন। লক্ষ্য করো, আমি বোর্ডের ডান পাশে কিছু সূত্র রেখেছি। দেখো, ফার্স্ট সূত্রটা হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। আমি যখন গ্রেডিংয়ের সাহায্যে অপবর্তনটা করিয়েছি সেখানে আমি বলেছি কিভাবে হয় এই জিনিসটা। এটা হচ্ছে চরমের ক্ষেত্রে ডি সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। সেকেন্ডটা দেখো, ডি সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2। সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে? অবমের ক্ষেত্রে। আবার এটা কোন জায়গায় ইউজ করবো? অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে, অর্থাৎ অপবর্তন গ্রেটিং এর সাহায্যে যখন অপবর্তন করব সেই গ্রেটিং এর ক্ষেত্রে আমার এই সূত্রগুলো কাজে লাগবে। নিচে আরো দুটো সূত্র রেখেছি আমি, সেই সূত্রগুলো একটু দেখো। সেটা হচ্ছে একক চিরের দরুন যখন অপবর্তন করবে তখন এই সূত্রগুলো হয়। a sin theta is equal to n lambda, সেটা হচ্ছে অবমের ক্ষেত্রে। a sin theta is equal to 2n plus 1 lambda divided by 2, এটা হচ্ছে চরমের ক্ষেত্রে। ঠিক আছে। অর্থাৎ ওখানে ছিল ডি, এখানে হচ্ছে এ। এখন প্রথমে দেখো, আমি তোমাদেরকে প্রশ্নটা একটু দেখাচ্ছি। কোনো অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে, খেয়াল কর প্রশ্নটা একটু, কোনো অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে, অর্থাৎ গ্রেটিং কিভাবে তৈরি করা হয় বলেছিলাম, গ্রেটিং তৈরি হয় একটা কাঁচ ফলকে হীরক দিয়ে কাটা হয়। হ্যাঁ, ধারালো একটা হীরক দিয়ে কাটা হয়। সেই কাটার যে দাগগুলো কাটা হয় সেগুলো হচ্ছে কি রেখা, সেগুলো হচ্ছে রেখা। আর ওগুলো প্রস্থগুলো হচ্ছে আমি যেটা বলি চিরের প্রস্থ যেটা বলছি ওটা। আচ্ছা, প্রতি সেন্টিমিটারে 5000 রেখা রয়েছে, অর্থাৎ হীরক দিয়ে আমি 5000টা দাগ কেটেছি। এর ভেতরের দিকে 5896 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে প্রথম চরমের জন্য অপবর্তন কোণ নির্ণয় করা। অর্থাৎ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলবো আমি? 5896 তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলবো। কোথায় ফেলবো? 5000 দাগ কাটা গ্রেটিংটার উপর। তাহলে আমার এখানে কি কি আছে দেখো, এখানে আমি একটা পেয়েছি 5000, একটা পেয়েছি প্রথম চরম একটা পেয়েছি, তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি। ঠিক আছে। এখন আমরা কি লিখতে পারি দেখো, আমাদের কি কি আছে, যেগুলো আছে আমরা লিখে ফেলি একটু যা যা আছে। দেখো আমাদের কি আছে, n, ফার্স্ট দি n মানে হচ্ছে তো কত চরম বা কত অবম, n ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে। তারপর হচ্ছে ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে কি 5896 আর্মস্ট্রং। সেটাকে যদি আমি মিটারে নিতে চাই, 5896 ইন্টু 10 মিটার। ঠিক আছে।
তারপর আর কি আছে, 5000 রেখা রয়েছে। তাহলে এটা কিসের মান? ডি এর মান। কিন্তু সরাসরি ডি এর মানটা দেওয়া নেই, তাহলে আমাকে বের করে নিতে হবে। আমি একটা গ্রেটিং ধ্রুবক যখন করিয়েছিলাম সেখানে একটা কথা বলেছিলাম যে n ইকুয়াল টু 1/d, রেখার সংখ্যা প্রতি সেন্টিমিটারের রেখার সংখ্যাটা যখন বের করা হয়, তাহলে আমাকে এইখানেও সেই কথাটা দিয়েছে। তাহলে প্রতি সেন্টিমিটার রেখার সংখ্যা বের করতে গেলে আমাকে লাগবে d ইজ ইকুয়াল টু 1/n। তার মানে কি 1 হচ্ছে প্রতি সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 5000। ওকে, সেন্টিমিটারকে আমি মিটারে নিয়ে যাই, 1 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, তারপর নিচে হচ্ছে 5000। বের করতে হবে কি আমাকে, কি অপবর্তন কোণ, অর্থাৎ থিটা বের করতে হবে। তাহলে অপবর্তন কোণ থিটা ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু কোয়াট। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু কোয়াট। এখন আমি সূত্রটা লিখে ফেলি, তাহলে কি হবে? প্রথম চরমের ক্ষেত্রে সূত্র কোনটা? এটা। তাহলে আমরা জানি ভালো করে লক্ষ্য করো, আমরা জানি d sin theta is equal to n lambda, বা আমি ফার্স্টে করে ফেলতে পারি sin theta is equal to n lambda divided by d, বা theta is equal to sin inverse 1 n lambda divided by d। আমি একেবারে করে ফেললাম, তার জন্য তোমাদের সুবিধার জন্য theta equal to sin inverse, ঠিক আছে, n এর মান এখন বসাও কত? n এর মান হচ্ছে 1 into 5896 into tan inverse 10, নিচে আছে কত? d 1 into tan inverse 2 divided by 5000। এই টোটাল মান যেটা আসবে তাকে সাইন ইনভার্স করলে আমি কি পাচ্ছি? তাকে আমি সাইন ইনভার্স করার পরে পাবো, অর্থাৎ থিটা ইকুয়াল টু পাবো 17.15 ডিগ্রি, অর্থাৎ আমার অপবর্তন কোণের মান কত? 17.15 ডিগ্রি। দেখো অনেক ইজিলি করা গেছে। এখানের সৃজনশীলগুলো একটু বুঝলে হতে পারা যায়। আমি একটু আরেকটু প্রশ্নটা বলছি, দেখো কোনো অপবর্তন গ্রেটিং তোমরা কোনটা বুঝতে পারছো যে একটা কাজ হলো কি হীরক দ্বারা কেটে রেখা তৈরি করা, সেটা হচ্ছে অপবর্তন গ্রেটিং। তার মধ্যে আলো পাস করাবো, আলো পাস করানোর পর যেটা আমি পাবো, পর্টিকুলো পাবো, কোথাও চরম পাবো, কোথাও অবব পাবো, সেই জিনিসটা। কোনো অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটার, অর্থাৎ প্রতি সেন্টিমিটার 5000টা রেখা কেটেছি আমি। ঠিক আছে, এর ভিতরে 5896 আলোকমিশ্রণের তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললাম আমি, অর্থাৎ এর মধ্যে পাস করলাম। ফেললে প্রথম চরমের জন্য অপবর্তন কোণ কত হবে? অর্থাৎ প্রথম চরম আমি কেন্দ্রীয় চরম থেকে ফার্স্ট যে চরমটা, ঠিক আছে, কেন্দ্রীয় চরমের উপর যে চরমটা সেটা হচ্ছে প্রথম চরম, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড। তাহলে প্রথম চরণের ক্ষেত্রে আমার অপবর্তন কোণটা কত তা নির্ণয় করতে হবে। আমি এখানে সূত্র দিয়ে দিয়েছি। চরমের ক্ষেত্রে সূত্র হচ্ছে d sin theta n lambda, আমি লিখেছি। ফার্স্টে আমি মানগুলো লিখলাম, n সমান 1 যেহেতু প্রথম চরণ, তারপরে লেমডা ইকুয়াল টু 5896 আরমস্ট্রংকে মিটারে নিয়ে গেলাম, 5896 ইন্টু tan ইনভার্স 10, d ইজ ইকুয়াল টু 1/n, 1/n হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 5000, সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলাম, 1 ইন্টু tan ইনভার্স 2 মিটার ডিভাইডেড বাই 5000। এখন আমরা সূত্র কি জানি? এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে। ফার্স্ট সূত্রটা অ্যাপ্লাই হবে, d sin theta equal to n lambda। তাহলে sin theta equal to কি হয়? n lambda divided by d। theta equal to sin inverse into n lambda divided by d equal, বা theta equal to sin inverse, এবার মানগুলো বসাই। n এর মান 1, lambda এর মান 5896 into tan inverse 10, d এর মান 1 into tan inverse 2 divided by 5000। সব কিছু ক্যালকুলেশন করে আমার থিটার মান পেয়েছি 17.15, অর্থাৎ কত ডিগ্রি আসলো আমার অপবর্তন কোণ? 17.15। বুঝতে পেরেছো? একটু দেখে নাও তোমরা ভালো করে প্রশ্নটা। ওকে, তাহলে আমি নেক্সট ম্যাথটাতে চলে যাই।
দেখো আমরা দ্বিতীয় ম্যাথমেটিক্যাল টার্মটা নিয়ে এসেছি। দ্বিতীয় ম্যাথমেটিক্যাল টার্মটা হচ্ছে, দেখো আমি রেখেছি, প্রশ্নটা একটু ভালো করে দেখো। কোনো চিরের প্রস্থ, এবার একটু প্রশ্নটা একটু চেঞ্জ করে দিলাম। কোনো চিরের প্রস্থ 4 ইন্টু tan ইনভার্স 4 সেন্টিমিটার, যে আলো দিয়ে তাকে আলোকিত করা হলো, তার তরঙ্গদৈর্ঘ্য 6000 আর্মস্ট্রং। বের করতে কি বলেছে? কেন্দ্রীয় চরম অর্থাৎ মিডল পয়েন্টে যেটা থাকে, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত বের করো। চেঞ্জ করে দিই কোশ্চেনটা একটু করে আমি দেখাই। চরম যদি, কেন্দ্রীয় চরম যদি এটা হয়, তার এ পাশে ধরো প্রথম অবম, এ পাশে ধরো দ্বিতীয় ক্ষেত্রে প্রথম অবম। প্রথম অবম, এই যে প্রথম, এটা যদি চরম হয় এটা অবম, এটা যদি চরম হয় এটা অবম। প্রথম অবমগুলোর কৌণিকভাবে যে দূরত্ব অ্যাঙ্গেলে, সেটা বের করতে বলেছে। ওকে, সেটা এখন তাহলে আমাকে ফার্স্টে কৌণিক দূরত্ব যদি বের করতে চাই, আমাকে কি বের করতে হবে? কার মান বের করতে হবে? থিটার মান বের করতে হবে। তবে থিটার মান বের করতে গেলে আমার কাকে লাগবে? থিটার মান বের করতে গেলে আমার সূত্র কোনটা লাগছে? থিটার মান বের করতে গেলে আমার উপরের সূত্রটা কাজে লাগছে। তাহলে আমি ফার্স্টে এখানে লিখে ফেলি কি কি আছে। চিরের প্রস্থ দেওয়া আছে, তাহলে এ প্রস্থকে এ দ্বারা বিয়োগ করলাম আমি। 4 ইন্টু tan ইনভার্স 4 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা কিসে নিয়ে যাব? মিটারে নিয়ে যাব। 4 ইন্টু tan ইনভার্স 4 ইন্টু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে tan ইনভার্স 2 দ্বারা গুণ করলাম, তাহলে কিসে চলে যায়? মিটারে চলে যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 4 ইন্টু tan ইনভার্স 6 মিটার। ঠিক আছে, 4 ইন্টু tan ইনভার্স 6 মিটার। তারপরে কি আছে? তারপরে আছে কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য হিসাবটা করি আমরা এখন। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু 6000 আর্মস্ট্রং। তাহলে কি হচ্ছে 6000 ইন্টু tan ইনভার্স tan মিটার। ঠিক আছে, এখন কি পেলাম? এ পেলাম এবং ল্যামডা পেলাম। আমার কি ক্রম কোনটা? প্রথম ক্রম করেছি, তাহলে n এর মান পেয়ে গেলাম। n ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আমাকে কি বের করতে হবে? কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব। তাহলে আমরা জানি কি, লিখি একটু, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব হলো টুয়াইস থিটা। ঠিক আছে, মধ্যবর্তী কৌণিক দূরত্ব হলো টুয়াইস থিটা। এটাকে আমি 1 নং দিয়ে লিখতে পারি, দূরত্ব হলো টুয়াইস থিটা। তাহলে এখানে কার মান বের করতে হবে? থিটার মান বের করতে হবে। তাহলে আমি অবভিয়াসলি আমার সূত্রগুলো বসিয়ে দিতে পারি। আপনার ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে যেহেতু প্রশ্ন দিয়েছে, দেখো আমরা জানি এখন কি বসাতে পারি? এ sin theta is equal to n lambda, বা theta is equal to sin inverse 1 in lambda divided by a। এতটুকু বুঝতে পেরেছো? বুঝতে পারলে দেখো পরেরটা আমি করছি, আগে দেখে নাও ভালো করে। তাহলে কত হচ্ছে? বা থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স, কি আসে? n এর মান 1, ল্যামডার মান হচ্ছে 6000 ইনটু tan ইনভার্স tan
divided by 4 into tan inverse 6. সুতরাং থিটার মান আসে ক্যালকুলেশন করে 8.63 মেবি, একটু দেখে নিয়ে ক্যালকুলেশনটা করে 8.60। তাহলে আমি থিটা বের করলাম। এবার কি করবো, প্রশ্নটা বের করবো। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? 2a। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই 2a থিটা ইকুয়াল টু হচ্ছে 2 into 8.60। গুণ করলে কত হয়? 8 আর 2 গুণ করলে 16, সামথিং হয়ে হয় 17.56। তাহলে আমি কত পাবো? কেন্দ্রীয় চরমের উভয় পাশের প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত পেলাম? 17 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 17 পয়েন্ট সামথিং। আশা করি তোমরা কোয়েশ্চেনগুলোর সাথে মিল পাচ্ছ। যদি তোমরা কোনো জায়গায় আটকাও, বুঝতে না পারো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? আমি তখন আরেকটু ক্লিয়ার করে দিব যে জিনিসগুলো পাচ্ছ না। এইখান থেকে এই সূত্রগুলো থেকে তোমাকে হয়তো শুধু এগুলো নয়, কৌণিক দূরত্ব নয় বা কিছুক্ষণ আগে যেটা করালাম ওটাও নয়, তোমাকে ল্যামডার মান বের করতে দিতে পারে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে দিতে পারে, প্রস্থের মান বের করতে দিতে পারে, ঠিক আছে? হয়তো তোমাকে ক্রম মান বের করে দিতে, কত ক্রম হয়েছে, অর্থাৎ ওটা উজ্জ্বল ক্রম না অনুজ্জ্বল ক্রম, অর্থাৎ চরম আর অবম যেটা বলছি আর কি, ঠিক আছে? এগুলো বের করতে দিতে পারে। তোমরা যদি একটু ভালো করে বেসিকটা ক্লিয়ার হয় তাহলে তোমরা পারবে। আমার লেকচারটা দেখো, বইয়ের সাথে মিলাও, যদি না পারো তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? যে ম্যাডাম আমি এখানে পাচ্ছি না, তাহলে আমি তোমাদেরকে ক্লিয়ারলি আরো ক্লিয়ারলি যে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। আজকে আমার ক্লাসটা এখানে শেষ করছি। তো যাওয়ার আগে বলে রাখি, আমি তোমাদেরকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং কিছু ম্যাথমেটিক্যাল গ্রাম পেজে আপলোড দেবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে